আমি কখনো মা হতে পারবো না এটা জেনেও কি আপনি আমাকে বিয়ে করতে চাইবেন মিস্টার আহান? আরশি বেশ নম্রতার সাথে শান্ত গলায় কথাটা বলল টেবিলের সামনে বসে থাকা আহানকে। আরশির শান্ত গলায় এমন একটা কথা শুনে চমকে উঠল আহান। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। আহানের বিস্ময়কর চাহনি দেখে আরশি মুচকি হাসল। আহানের নিস্তব্ধতা বলে দিচ্ছে আরশির করা প্রশ্নের উত্তর কি হবে। আর সেটা ভেবেই মুচকি হাসছে আরশি। এতদিন তো বেশ ভালোবাসি ভালোবাসি বলে জান দিয়ে দিচ্ছিল আহান, কিন্তু আজ যখন আরশির মা হতে না পারার ব্যর্থতার কথা শুনল তখনই সে নিশ্চুপ হয়ে গেল। এটাই কি ছিল তাহলে আহানের ভালোবাসা, যা কিনা আরশির এই ব্যর্থতার কাছে হার মেনে গেল? আরশি ছোট একটা নিঃশ্বাস ফেলে আবারও শান্ত গলায় বলল, আমার এই ব্যর্থতার কারণেই আমি আপনার ভালোবাসার ডাকে সাড়া দেইনি। আশা করছি এখন থেকে আর আমার ভার্সিটির সামনে এসে ভালোবাসার দাবি করবেন না। ভালো থাকবেন মিস্টার আহান। আজ উঠছি। কথাগুলো বলেই আরশি দাঁড়িয়ে গেল চেয়ার ছেড়ে। কিছুটা দূরে বসে থাকা কাসফিয়াকে হাতের ইশারায় আসতে বললেই রেস্টুরেন্টের সদর দরজার দিকে গম্ভীরভাবে পা এগিয়ে নিল। আহান এখনো আগের মতোই চুপ করে বসে আছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির যাওয়ার দিকে। কাসফিয়া দ্রুত পা ফেলে আরশির কাছে আসল। রেস্টুরেন্ট থেকে বের হতেই কাসফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে আরশির দিকে দৃষ্টি দিয়ে বলল, আসো। কেন এমন করলি বলতো? শুধু শুধু কেন আহানের ভালোবাসাকে উপেক্ষা করছিস? কাসফিয়ার কথা হাঁটা থামিয়ে দিল আরশি। পাশ ফিরে কাসফিয়ার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, তোর কাছে এটা ভালোবাসা মনে হলো কাসফি? কাসফিয়া ছোট করে উত্তর দিল, তা নয়তো কি? আরশি শান্ত গলায় বলল, এটা যদি সত্যিকারের ভালোবাসা হতো তাহলে আমার ব্যর্থতার কথা শুনে আহান নিশ্চুপ হয়ে যেত না। আমার মা হতে না পারার ব্যর্থতার কাছে আহানের ভালোবাসা ফিকে পড়ে গেছে কাসফি। আরশির কথায় কাসফিয়া কিছুটা রেগে ঝাঝালো কণ্ঠে বলল, তুই বারবার ব্যর্থতার কথা কেন বলছিস আশু? তোর মা হতে পারার সম্ভাবনা কম তাই বলে এই না যে তুই কখনো মা হতে পারবি না। আরশি কিছু না বলে চুপচাপ করে ফুটপাত দিয়ে হেঁটে চলছে। এসব কথা শুনলে হুটহাট করে গাম্ভীর্যপূর্ণ হয়ে ওঠে আরশি। আজ থেকে 2 বছর আগে আরশি জেনেছিল তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর সেই সময় থেকেই নিজেকে ব্যর্থ মনে করে আসছে আরশি। তবে ডক্টর বলেছে আরশির মা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একদমই কম আর ঝুঁকিপূর্ণ। ডক্টর এই কথা বললেও আরশির কাছে মনে হয় সেটা শুধু মাত্রই তার জন্য মিথ্যা আশ্বাস ছিল। আরশির এই কথা তার পরিবারের কেউ জানে না। শুধু তার ছোটবেলার ফ্রেন্ড কাসফি জানে। এই মেয়েটাই আরশির সব সুখদুঃখের সঙ্গী। ওরা দুজন সবসময় একে অপরের পাশে ছিল আর এখনো আছে। কিন্তু এই 2 বছরে আরশির মধ্যে এসেছে খানিকটা পরিবর্তন। যে মেয়েটা আগে প্রেম ভালোবাসা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা করত, সেই মেয়েটাই আজকাল ভালোবাসা দেখলে এড়িয়ে যায়। এড়িয়ে যায় বলটা ঠিক হবে না, কারণ যারাই ভালোবাসার দাবি নিয়ে আরশির কাছে এসেছে তাদেরকেই আরশির ব্যর্থতার কথা বলেছে। তবে একটা ব্যাপার আরশির কাছে খুব হাস্যকর মনে হয়, আরশি যে কয়েকজন ছেলেকেই তার ব্যর্থতার কথা বলেছে তারা পরবর্তীতে আর কখনো ভালোবাসার দাবি নিয়ে আরশির সামনে আসেনি। কাসফিয়া মলিন মুখে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দ্রুত পায়ে আরশির কাছে গিয়ে পাশাপাশি হাঁটা শুরু করল। কাসফি কথা ঘুরানোর জন্য মুখে হাসি টেনে আরশির দিকে নরজ দিয়ে উল্লাসিত কণ্ঠে বলে উঠল, দেখে নিস একদিন এক রাজকুমার আসবে যে কিনা সব জেনে শুনে তোকে পাগলের মতো ভালোবাসবে।
তোকে তার রাজকুমারী বানিয়ে রাখবে। কাসফিয়ার কথায় আরশির ভ্রু জোড়া কুঁচকে এলো। সরু চোখে কাসফিয়ার দিকে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলল, এটা আমাদের জীবন, এটা কোনো রূপকথার গল্প না। আর বাস্তব জীবনে কোনো রাজকুমার কিংবা রাজকুমারী হয় না। ওইসব ভালোবাসা শুধু কল্পনাতেই মানায়। তাই দয়া করে তোর এইসব বাচ্চামো কথাবার্তা অফ কর। কাসফিয়া গাল ফুলিয়ে মিনমিন করে বলল, সেটা না হয় পরেই দেখা যাবে। আরশি কাসফিয়ার এক হাত জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলল, হয়েছে রে কাসফি, আর গাল ফুলিয়ে থাকিস না। এখন তাড়াতাড়ি চল, বাসায় যেতে হবে তো। প্রচণ্ড গরম লাগছে। কাসফিয়া কিছু বলল না, আরশির সাথে তাল মিলিয়ে হেঁটে চলছে। এই মেয়ের সাথে কোনো কথা বললে সেই কথার দাম পাবে বলে কখনো মনে হয়নি কাসফিয়ার। এই মেয়েটা স্বপ্ন দেখতেই ভুলে গেছে। 2 বছর আগেই তার কল্পনার জগৎ হারিয়ে গেছে। আরশির অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলল কাসফিয়া। গ্রীষ্মের মাঝামাঝি সময়। ভাবসা গরমে অতিষ্ঠ প্রায় মানুষজন। সূর্যের গরম তাপে রাস্তাঘাট, এমনকি রাস্তার পাশের ছাউনির বেঞ্চিগুলো আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে। ছাউনির নিচে দাঁড়িয়ে ক্লান্ত শরীরে দুজন বাসের অপেক্ষা করছে। আরশি চুপচাপ দাঁড়িয়ে থাকলেও কাসফিয়া অপেক্ষার প্রহর গুনতে গুনতে অধৈর্য হয়ে পড়েছে। কাসফিয়া অস্থিরতার সাথে আরশির উদ্দেশ্যে বলল, আসু রে বনু, আমার আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? বাস কখন আসবে বল না। আরশি বিস্মিত হয়ে দেখছে কাসফিয়াকে। নিজের ছোট্ট মস্তিষ্কে প্রশ্ন জেগে উঠল, মেয়েটার ধৈর্য শক্তি এত কম কেন? মেয়েদের তো প্রচুর ধৈর্যশীল হতে হয়। পরক্ষণেই আরশির মন প্রশ্নের উত্তর হিসেবে জানিয়ে দিল, হোক না অস্থির, অধৈর্য, এসব বাচ্চামিতেই কাসফিকে বেশ মানায়। আরশি নিজের ভাবনাগুলো মনে চাপা দিয়ে চোখমুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলল, তোর কি মনে হয় এই শহরের সব বাস আমার পার্সোনাল প্রপার্টি? বাস কখন আসবে না আসবে এইসব কি আমাকে আগে থেকে জানিয়ে দেয় নাকি? আরশির কথায় কাসফিয়া চুপসে গেল। আসলেই তো আরশি কিভাবে জানবে বাস কখন আসবে? এই গ্রীষ্মের সময় ভরদুপুরে বাসে জার্নি করা কোনো যুদ্ধ করা থেকে কম না। আর তা যদি হয় লোকাল বাস, তাহলে তো আর কোনো কথাই নেই। আরশি আর কাসফিয়া বাসে বসার সিট না পেয়ে চরম পর্যায়ের বিরক্তি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে বাসে। দুজনেরই বেশ কষ্ট হচ্ছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করতে। কিন্তু এত গরমে বাহিরে দাঁড়িয়ে অন্য বাসের জন্য অপেক্ষা করার থেকে একটু কষ্ট করে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়াই তাদের কাছে বুদ্ধিমানের কাজ মনে হচ্ছে। হঠাৎ করে খুব জোরে বাস ব্রেক কষল। কাসফিয়া বাসের সিট ধরে নিজেকে সামলাতে পারলেও আরশি নিজের তাল সামলাতে পারল না। সামনের দিকে ছিটকে পড়ার সাথে সাথেই ডান হাত দিয়ে কাসফিয়ার হাত আঁকড়ে ধরল আর বাম হাতে সামনে দাঁড়িয়ে থাকা এক পুরুষালী দেহ বিশিষ্ট মানুষটার শার্টের বুকের দিকটা খামচে ধরল। আর আরশির কপাল গিয়ে ঠেকল লোকাটার ওষ্ঠদ্বয়ের সংযোগস্থলে। আচমকা আরশির কপালে নরম কিছুর স্পর্শ অনুভব করতেই মানুষটার কাছ থেকে বিদ্যুৎ ঝটকায় খাওয়া মতো পেছনে ছিটকে সরে গেল। আরশির কাছে পুরো ব্যাপারটা বুঝতে একদমই কষ্ট হয়নি। অস্বস্তি আর লজ্জায় মাথা তুলে তাকাতেও পারছে না। তাড়াতাড়ি করে কাসফিয়ার হাত শক্ত করে আঁকড়ে ধরে বাস থেকে মাথা নিচু করেই নেমে গেল। কি থেকে কি হয়ে গেল এইটা? আরশির মাথা পুরোই ফাঁকা ফাঁকা লাগছে। বাসে সবার সামনে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে এটা ভাবাই যেন দুঃস্বপ্ন থেকে কম কিছু নয় তার কাছে। বাস থেকে নেমেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাস এতক্ষণে চলে গেছে কিন্তু আরশির ঘোর এখনও কাটছে না। কাসফিয়া বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে আরশির দিকে। কাসফিয়ার রসগোল্লার মতো করে রাখা চোখগুলো যেন এখনই টুপ করে বেরিয়ে আসতে চাইছে।
কাসফিয়ার কাছে মনে হচ্ছে এটা তার মনের ভ্রম অথবা হ্যালুসিনেশন। কাসফিয়া কিছু না ভেবেই আরশির কবজির কিছুটা উপরের দিকে একটা চিমটি কাটল। রৌদ্র নিজের ঠোঁটগুলোতে ডান হাতের আঙুল দিয়ে আলতো ছুঁয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। লজ্জা আর বিস্ময় যেন এক জ্যান্ত মূর্তির রূপ ধারণ করেছে। বাসে বসে থাকা কয়েকজন যাত্রীর চোখ এখনো রৌদ্রের দিকে নিবন্ধ। রৌদ্র সেটা বুঝতে পেরে নিজের ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলল, কিন্তু এখনো লজ্জার আভা কাটেনি। উফফ, ছেলে মানুষ কি এত লজ্জা পায় নাকি? হয়তো পায় না, তবে রৌদ্র পাচ্ছে। কারণ এই প্রথম কোনো রমণীর এতটা সংস্পর্শে এসেছে সে। কখনো কোনো মেয়েকে ছুঁয়ে দেখেনি রৌদ্র, কিন্তু আজ কি হলো এটা? অজানা অচেনা একটা মেয়ের কপালে কাকতালীয়ভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মনে মনে অদ্ভুত এক অনুভূতির উপস্থিতি অনুভব করল রৌদ্র। এমন অনুভূতির সাথে কখনো পরিচিত হয়নি সে। বাস আবারও ব্রেক কষল। রৌদ্র এবার নিজের ঘোর কাটিয়ে বাস থেকে নেমে গেল। রৌদ্র এতটাই ভাবনায় বিভোর ছিল যে বাস তার গন্তব্যস্থল পেরিয়ে কিছুটা দূরে চলে এসেছে, অথচ সে খেয়ালই করেনি। রৌদ্রর বাইক নষ্ট হয়ে যাওয়ায় আজ প্রথম লোকাল বাসে চড়ে এসেছে। এভাবে একটার পর একটা উদ্ভট ঘটনা ঘটেই যাবে, এই ধর্না থাকলে ভুলেও আজ বাসা থেকে বের হতো না। রৌদ্র বিরক্তিতে চোখমুখ কুঁচকে এই উত্তপ্ত রোদের মধ্যেই উল্টো পথে হাঁটা শুরু করল। আজ আর বাসে উঠবে না, যতটা পথ ফেলে এসেছে ততটুকু সে পায়ে হেঁটেই যাবে কষ্ট করে। কাসফিয়ার চিমটিতে ব্যথা পেয়ে আরশির ধ্যান ভাঙল। চিমটি কাটা জায়গায় হাত ঘষতে ঘষতে বিরক্তি প্রকাশ করে বলল, দয়া করে এখন আর কিছু বলিস না কাসফি। তুই যা দেখেছি তা সত্যি, কিন্তু এখন আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমার মাথা এখন একদমই কাজ করছে না। আরশির কোনো কথাই কাসফিয়া আমলে নিল না। আরশিকে পাত্তা না দিয়ে সে নিজের মতো করেই বিস্ময় নিয়ে বলল, দোস্ত, এটা কি হয়ে গেল? কার কাছ থেকে তুই চুমু নিয়ে এলি এভাবে? কাসফিয়ার মুখে চুমু শব্দটা শুনেই আরশি লজ্জা পেল। লজ্জায় মুখে রক্তিম আভা ফুটে উঠেছে। নিজের কপালে এভাবে একটা অপরিচিত লোকের ঠোঁটের স্পর্শ পেয়েছে ভাবতেই ভিতর ভিতর লজ্জায় আঁকড়ে ধরছে আরশিকে। কাসফিয়া আরশির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সন্দেহের গলায় বলল, আশু, তুই কি লজ্জা পাচ্ছিস? তোর গালগুলো এমন লাল হয়ে যাচ্ছে কেন? আরশি অপ্রস্তুত হয়ে গালগুলো দুহাতে আলতো ছুঁয়ে বলল, কতটা রোদের তাপ পড়েছে দেখেছিস? রোদের জন্যই এমন হয়েছে। কাসফিয়া সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বরাবরের মতোই দুষ্টুমি ভাব এনে বলল, খুব তো বলেছিলি আমাদের জীবন কোনো রূপকথার গল্প না, এখন কি হলো? এই রকম ঘটনা তো রূপকথার গল্পেও থাকে না। ঈষৎ কি রোমান্টিক মুহূর্ত ছিল। আরশি জ্বলন্ত চোখে কাসফিয়ার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, এটা একটা অ্যাক্সিডেন্ট কাসফি। বেশি বাড়াবাড়ি না করে এখন চল। কাসফিয়া আরশির রাগী দৃষ্টি উপেক্ষা করে আবারও বলল, তবে আর যাই বলিস না কেন ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। কিন্তু যতটুকু দেখলাম মনে হলো এমন আকস্মিক ঘটনায় বেশ অবাক হয়েছে। কেমন যেন মূর্তির মতো থমকে দাঁড়িয়েছিল। আরশির এবার টনক নড়ে উঠল। আরশি তো লোকটার দিকে একবারে জন্যেও নজর দেয়নি। কি না কি ভাবছে লোকটা এমন দুর্ঘটনা নিয়ে। উফফ, এসব নিয়ে আর ভাবা যাবে না, অসহ্যকর। আরশি মনে মনে কথাগুলো ভেবে নিজের প্রতিই বিরক্ত হচ্ছে বারবার। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে কাসফিয়াকে স্বাভাবিকভাবে বলল, কাসফি, বেশি কথা না বলে চল এখন। প্রচণ্ড গরম লাগছে।
আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি এই রোদের মধ্যে? কথাগুলো বলে কাসফিয়ার উত্তরের অপেক্ষা না করেই আরশি সামনের দিকে পা বাড়াল। তাড়াহুড়ো করে বাস থেকে আগেই নেমে গেছে। এই জন্য কিছুটা পথ হেঁটেই যেতে হবে। কাসফিয়া এবার আর কথা বাড়াল না। চুপচাপ আরশির সাথে হেঁটে যাচ্ছে। আয়নায় নিজেকে নিখুঁতভাবে খুঁটিয়ে দেখছে রৌদ্র। বাসায় পৌঁছে গোসল করাতে গিয়ে ঝর্ণার পানি লাগতেই বুকের দিকের কিছুটা জ্বালা করছিল। এর কারণ খুঁজে বের করতেই এভাবে নিজেকে পর্যবেক্ষণ করছে রৌদ্র। বুকের ডান পাশের দিকটায় কিছুটা লাল হয়ে আছে। পুরোপুরি বোঝা না গেলেও 3টা নখের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। রৌদ্র সেখানে হাত বুলিয়ে মনে মনে ভাবতে লাগল, মেয়েটা কি রাক্ষস নাকি? ঈশস কত জোরে আমাকে খামচে ধরছিল। কেউ যদি এই নখের দাগ দেখে ফেলে তাহলে মানুষ কি ভাববে? অচেনা এক মেয়ের কাছ থেকে পাওয়া স্পর্শের চিহ্ন এভাবে বহন করছি, ব্যাপারটা কি কেউ বিশ্বাস করবে? অবশ্য মেয়েটারই বাকি দোষ, এটা তো পুরোটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মেয়েটা নিশ্চয়ই বেশ লজ্জা পেয়েছে, তাই তো এভাবে হন্তদন্ত হয়ে বাস থেকে নেমে গেল। রৌদ্র এসব ভাবতে ভাবতেই রেডি হয়ে গেল আবারও হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। এক ইমার্জেন্সি রোগীর জন্য হসপিটাল থেকে ফোন এসেছে। তাই ছুটির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আবারও হসপিটালের জন্য রেডি হল। রৌদ্র এই অগোছালো রুমের দিকে একবার নজর ঘুরিয়ে ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। আজ 1 সপ্তাহ হল রৌদ্র এই নতুন ফ্ল্যাটে উঠেছে, অথচ কাজের চাপে এখনো সবকিছু অগোছালোই পড়ে আছে। আজ ছুটি নিয়ে এসেছিল বাসাটা সুন্দর করে গোছাবে বলে, কিন্তু সেটাও আর হল না। রুমে এসেই আরশি প্রচণ্ড ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল। আজ একটু বেশিই গরম পড়েছে। এসির টেম্পারেচারটা আরও কমিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই বাসের সেই ঘটনার কথা মনে পড়ে গেল। ফতাফত চোখ মেলে তাকালো আরশি। ঈশস কি লজ্জাজনক অবস্থা! কখনো যদি লোকটার মুখোমুখি হয় তখন কতটাই না লজ্জায় পড়তে হবে ভেবেই যেন আরশির মাথায় ঘুরিয়ে উঠছে। পরক্ষণেই আবার নিজেকে আশ্বস্ত করার জন্য মনে মনে বলে উঠল, উফফ, কি ভাবছি আমি এইসব! কোথাকার না কোথাকার সেই লোক বাসে ছিল, তার সাথে আবার দেখা হবে কিভাবে? কিরে, তুই এখনো ফ্রেশ না হয়ে শুয়ে আছিস? তুই এতটা অগোছালো কেন বলতো? কাসফিয়া নিজের রুম থেকে ফ্রেশ হয়ে এসেই আরশির প্রতি বিরক্তি প্রকাশ করে কথাগুলো বলল। মেয়েটা বড্ড বেখেয়ালি আর অগোছালো, একদমই নিজের যত্ন করে না। কাসফিয়ার সাথে আছে বলেই আরশির সব খেয়াল রাখতে পারছে। আরশি কাসফিয়ার দিকে না তাকিয়েই নির্লিপ্ততা কণ্ঠে বলল, যেমন অন্ধকার আছে বলেই আলো আছে, ঠিক তেমনি তুই গোছালো পরিপাটি বলেই আমি অগোছালো। কাসফিয়া স্থির নয়নে তাকিয়ে বলল, যদি আমি না থাকি? আরশি উঠে বসে কাসফিয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে চুপচাপ ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। হয়তো এড়িয়ে যেতে চাইছে কাসফিয়ার কথাটা। আরশি ভাবতেও চায় না এইসব নিয়ে। কাসফিয়া ওর একমাত্র কাছের বন্ধু। ছোট থেকেই একসাথে বড় হয়েছে। আর এখন পড়াশোনার জন্যেও এখানে ওরা দুজন একসাথেই থাকেছে বাবা মাকে ছাড়া। দুজনের বাবা মিলেই এই ফ্ল্যাটটা ওদের জন্য কিনেছে, যেন নিরাপদে এখানে থেকে পড়াশোনা করতে পারে। ওদের মধ্যে যেমন মিল, ঠিক তেমনি ওদের দুই ফ্যামিলির মধ্যে খুব ভালো সম্পর্ক। রাতের ব্যস্ত শহর আরশির খুব প্রিয়। এই কদিন পড়ার চাপে বারান্দায় তেমন একটা আসতে পারেনি, তাই আজ সময় পেয়েই আরশি বারান্দায় চলে এসেছে। চুপচাপ দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই পাখির কিচিরমিচির শব্দ কানে ভেসে আসল। এই সময় পাখির ডাক শুনে আরশি চমকে উঠে আশেপাশে তাকাল। কিন্তু কোনো পাখিই তো দেখা যাচ্ছে না।
আর এত রাতে তো পাখি থাকার কথাও না। আরশি ভালো করে খেয়াল করে বুঝতে পারল পাখির কিচিরমিচির শব্দ পাশের বাসার বারান্দায় থেকে আসছে। তবে আরশির জানা মতে এই ফ্ল্যাটে কেউ থাকে না, তাহলে পাখি আসবে কিভাবে? আরশি ভালো করে কিছুক্ষণ অন্ধকার বারান্দাটা পর্যবেক্ষণ করল, কিন্তু পাখির শব্দ শোনা ছাড়া আর কিছুই দেখতে পেল না। আরশির বারান্দা থেকে পাশের বাড়ির বারান্দার দূরত্ব তেমন বেশি না, হবে হয়তো 2-3 ফুট। আরশি এটা মনের ভুল ভেবে আর তেমন কোনো পাত্তা দিল না। রুমে এসে ঘুমিয়ে পড়ল। আজ খুব সকাল সকাল ঘুম ভেঙে গেল আরশির। তবে সেটা এমনি এমনি ভাঙেনি, পাখির কিচিরমিচির শব্দে অতিষ্ঠ হয়েই ঘুম থেকে উঠেছে। আরশির কাছে মনে হচ্ছে সকাল সকালই হয়তো পাখিরা ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে, তা না হলে এত চেঁচামেচি কেন করবে। খানিকটা কৌতূহল নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল আরশি। ব্যালকনিতে যেতেই চোখ পড়ল পাশের ব্যালকনিতে ঝুলিয়ে রাখা পাখির খাঁচায় বন্দি থাকা দুটি পাখির দিকে। একটা নীল সাদা রঙের আর অন্যটি কিছুটা লাল আবার কিছুটা হলুদ রঙের। লালচে হলুদের প্রলেপ করা যাকে বলে। পাখি সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই আরশির, তবে যতটুকু জানা তাতে মনে হচ্ছে খুব সম্ভবত পাখিগুলোর নাম লাভবার্ড হবে। আরশি আরেকটু সামনের দিকে এগিয়ে যেতেই পায়ের মধ্যে কিছু একটা লাগল। নিচে তাকিয়ে সাদা রঙের মোড়ানো একটা কাগজ দেখতে পেল। কাগজটা হাতে নিয়ে দেখল ছোট্ট একটা চিঠি। এটাকে চিঠি নয়, চিরকুট বলা চলে। জানি না কাকে চিঠি লিখছি, তবে একটা অনুরোধ, প্লিজ এই পাখিগুলোকে দেখে রাখবেন। বেশি কিছু করতে হবে না, শুধু মাঝে মধ্যে সময় করে এসে দেখে যাবেন পাখিগুলো ঠিক আছে কিনা। আমি খুবই দুঃখিত আপনাকে এভাবে বিরক্ত করার জন্য। আরশি চিরকুটটা পড়ে খানিকটা অবাক হল। এভাবে অচেনা কাউকে পাখি দেখাশোনা করার দায়িত্ব দেয় কেউ, তাও আবার চিরকুট লিখে। আরশির কাছে এটা নেহাতি এক ধরনের বাচ্চামি মনে হচ্ছে। আরশিও ভদ্রতা বজায় রাখতে রুমে এসে প্রত্যুত্তরে একটা চিরকুট লিখল। আপনি চিন্তা করবেন না, আমরা বাসায় থাকলে অবশ্যই আপনার পাখিগুলো দেখে রাখব। চিরকুটটা লিখে মুচড়ে গোলাকার করে পাশের বারান্দায় ছুঁড়ে মারল। পাখিগুলো এখনো চেঁচামেচি করছে, সেটা দেখে আরশি পাখিগুলোর উদ্দেশ্যে বলল, এত ঝগড়া করিস কেন তোরা? তোদের নাম লাভবার্ড, তোরা সবসময় ভালোবাসায় ডুবন্ত থাকবি, তা না করে সবসময় শুধু ঝগড়াঝাটিই করিস। কথাগুলো বলে আরশি নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসলো, কাসফিয়াকে বসে থাকতে দেখে কিছুটা উৎসুক কণ্ঠে বলল, জানিস কাসফি, আমার পাশের বারান্দায় দুটো পাখি আছে। কাসফিয়া ফোনে স্ক্রিনে দৃষ্টি রেখেই ভাবলেশহীনভাবে বলল, তো কি হয়েছে? আরশি কাসফিয়ার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে বলল, পাখিগুলোর মালিক আমার বারান্দায় একটা চিরকুট লিখে দিয়েছিল, আমি যেন পাখিগুলো মাঝে মাঝে দেখে রাখি। কাসফিয়া এবার কিছুটা আগ্রহ নিয়ে বলল, তারপর তুই কি করলি? আমিও একটা চিরকুট লিখে দিয়েছি পাখিগুলোকে নিয়ে, যেন চিন্তা না করে। আরশির এমন নির্লিপ্ততা উত্তর শুনে কাসফিয়া বিস্ময়ের সাথে বলল, পাখিগুলোর মালিক ছেলে নাকি মেয়ে? আরশি ছোট্ট করে উত্তর দিল, জানি না। কাসফিয়া কিছুটা সময় চুপ থেকে সন্দেহের দৃষ্টি আরশির দিকে নিক্ষেপ করে বলল, তুই কি 90 দশকের মতো চিরকুটের প্রেম শুরু করলি নাকি আশু? আরশি বিরক্তি নিয়ে বলল, কি সব যাতা বলছিস? বাদ দে এসব, এখন নাস্তা কর। কাসফিয়া আর কথা বাড়াল না। এই মেয়েটা কখন কি করে কিছুই বুঝে উঠতে পারে না কাসফিয়া। সারারাত হসপিটালে নাইট ডিউটি করে দুপুরের দিকে রৌদ্র বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে বিকেলের দিকে বারান্দায় আসলো তার শখের পাখিগুলোকে দেখতে।
বারান্দার মেঝেতে পড়ে থাকা একটি মোচড়ানো গোলাকার কাগজ দেখে রৌদ্রর ভ্রুজোড়া কুঁচকে এলো। বারান্দায় কাগজ আসলো কি করে সেটা ভাবতে ভাবতেই কাগজটা হাতে তুলে দেখতে লাগল। আরশির দেওয়া চিরকুটটা পড়ে রৌদ্র বেশ অবাক হলো, পরক্ষণেই পুরো ব্যাপারটা বুঝতে পারল। কাল ভুলে পাখিগুলোকে রুমের ভিতরে রেখেই চলে গিয়েছিল রৌদ্র। তাই আজ সকালেই তার কাজিনকে বলেছিল যেন বাসায় এসে পাখিগুলো বারান্দায় রেখে দিয়ে যায়। কিন্তু নির্বাণ যে পাখি দেখাশোনার জন্য চিঠি লিখে মানুষদের বিরক্ত করবে বুঝতে পারেনি রৌদ্র। কিন্তু কে এই চিঠির মানুষটা? এখন কি তাকে সব খুলে বলা দরকার? এইসব ৭-৫ ভাবতে ভাবতেই রৌদ্র কিছুটা অস্বস্তি নিয়ে একটা চিরকুট লিখে ফেলল। কাপা কাপা হাতে চিরকুটটা পাশের বারান্দায় ছুঁড়ে মারল। জীবন প্রথম সে এভাবে কাউকে চিরকুট লিখে দিচ্ছে। নির্বাণের এমন একটা বাচ্চামির জন্য এখন তাকেও এসব করতে হচ্ছে ভাবতেই রাগ লাগছে রৌদ্রর। ফোন দিয়ে কিছুক্ষণ নির্বাণকে না ধমকালে তার এই রাগ যাবে না। রাতে বারান্দায় এসে আবারও একটি চিরকুট দেখতে পেল আরশি। কৌতূহল নিয়ে চিরকুটটা তুলে দেখল। আমি আসলে খুবই দুঃখিত, আমার কাজিন কিছুটা ছেলেমানুষি করেই আপনাকে চিঠি লিখে বিরক্ত করেছে। আমি বুঝতে পারছি অচেনা মানুষের কাছ থেকে চিঠি পাওয়া খুব অস্বস্তির, তবুও বলছি প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আরশি মুচকি হাসল, তবে কেন তার কারণ জানা নেই আরশির। বেশ কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে রুমে এসে আবারও চিরকুটের উত্তর হিসেবে একটা চিরকুট লিখল, কিন্তু আজ লিখেছে লাল কাগজে। আগের মতো করেই চিরকুটটা পাশের বারান্দায় ছুঁড়ে মারল। তারপর পাখিগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে রুমে এসে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙেতেই তাড়াহুড়ো করে রেডি হয়ে কাসফিয়ার সাথে বেরিয়ে পড়ল আরশি। আজ একটা অনুষ্ঠান আছে ভার্সিটিতে, একদমই ভুলে গিয়েছিল। কথায় আছে তাড়াহুড়ো শয়তানের কাজ। তাড়াহুড়ো করলে ঝামেলা হবেই, এখনো ঠিক সেটাই হল। তাড়াতাড়ি করে বাস থেকে নামতে গিয়েই পা মচকে গেল। ব্যথায় মৃদুস্বরে আর্তনাদ করে উঠল আরশি। কাসফিয়ার সাথে সাথে আরশির কাছে গিয়ে আঁকড়ে ধরল। কিছুটা দূরে নিয়ে একটা বেঞ্চিতে বসিয়ে আরশির পাটা দেখে চিন্তিত গলায় বলল, পা মচকে গেছে মনে হচ্ছে আশু। তুই এতটা বেখালি কেন? এখন ল্যাংড়া হয়ে বসে থাকবি? খুব ভালো হয়েছে। আরশি অসহায়ের মতো মুখ করে মিনমিনিয়ে বলল, এমনিতেই ব্যথা পেয়েছি, এখন আবার তুইও বোকা দিচ্ছিস, সেটা কি ঠিক করছিস কাসফি? আরশির কথায় কাসফিয়া খানিকটা রেগে গেল। আরশিকে দাঁড় করিয়ে শক্ত গলায় বলল, একদম চুপ থাক। চল এখন হসপিটালে যাব। ভার্সিটিতে যেতে হবে না আজ। আরশি আর কিছু বলার সাহস পেল না, কারণ আরশি জানে কাসফিয়া একবার রেগে গেলে তার অবস্থা খুবই খারাপ হবে। তাই চুপচাপ কাসফিয়ার সাথে হসপিটালে চলে গেল। ডক্টরের অপেক্ষায় বেশ কিছুক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করছে কাসফিয়া আর আরশি। হঠাৎ করেই কাসফিয়া কিছুটা চেঁচিয়ে বলে উঠল, দোস্ত, এটা তো ওই চুমু দেওয়া ছেলেটা। আরশি চমকে উঠে কাসফিয়ার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখল একটা লোক সাদা এপ্রন পরে এদিকেই এগিয়ে আসছে। দেখেই বোঝা যাচ্ছে উনি এখানের ডক্টর। আরশি ওই দিনের ঘটনা মনে করেই এখান থেকে পালানোর জন্য অস্থির হয়ে পড়ল, যেন এই লোকের মুখোমুখি হতে না হয়। লজ্জা আর অস্বস্তিতে দ্রুত বসা থেকে উঠে পেছনে ঘুরে যাওয়ার জন্য পা বাড়াতেই ব্যথায় চিৎকার করে উঠল। তাল সামলাতে না পেরে পড়ে যাবে এমন সময় রৌদ্র দৌড়ে এসে আরশিকে আঁকড়ে ধরল। আরশির ডান হাত রৌদ্রর ডান হাতে আর আরশির বাহুতে রৌদ্রর আরেক হাত রেখে আরশিকে ধরে ফেলল। আরশির হঠাৎ এমন করাই কাসফিয়ার হতবাক হয়ে তাকিয়ে আছে। ওর কথা শুনে আরশি আচমকা এভাবে উঠে চলে যাবে সেটা কাসফিয়া বুঝতে পারেনি।
আরশি মনে মনে নিজেকেই গালি দিচ্ছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আরশির সাথেও সেটাই হল। যার কাছ থেকে লজ্জায় পালাতে চাচ্ছে আবারও সেই মানুষটার কাছে এসেই ধরা পড়ল। আবারও সেই একই লজ্জাজনক পরিস্থিতি। ভাবতেই লজ্জায় মিয়ে যাচ্ছে আরশি। লজ্জা পাওয়ার কিছু নেই, আমি জানি ওই চুমু না মানে ওই দিনের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমাকে দেখে লজ্জা পেয়ে এভাবে পালিয়ে যেতে হবে না। রৌদ্রর এমন সোজাসাপটা কথা শুনে আরশি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আরশি নিজেকে সামলিয়ে পাশে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকা কাসফিয়ার হাত ধরে টেনে কাছে এনে ওর হাত ধরে দাঁড়াল। রৌদ্র আরশিকে ছেড়ে দিয়ে এপ্রনের পকেটে দুহাত গুজে দিয়ে দাঁড়াল। অপলক দৃষ্টিতে আরশিকে দেখছে, নিখুঁতভাবে পরোক্ষ করছে। কেন যেন মনে হচ্ছে আরশিকে আগেও দেখেছে। তুই কি আমাকে একটু ধরতে পারলি না কাসফি? আরশি দাঁতে দাঁত চেপে কথাটা বলল। কাসফিয়া আরশিকে ভালো করে আগলে ধরে বলল, আমি কি জানতাম নাকি তুই আমার কথা শুনে এভাবে পালিয়ে যেতে চাইবি? কাসফিয়া কথাগুলো বলে রৌদ্রর দিকে তাকিয়ে নম্রতার সাথে বলল, ভাইয়া, আপনি তো মনে হচ্ছে এখানেরই ডাক্তার। আসলে ওর পা মচকে গেছে, এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু হাড়ের ডাক্তার নাকি আরও পরে আসবে। আপনি কি কোনো হেল্প করতে পারবেন? কাসফিয়ার কথা শুনে রৌদ্র আরশির পায়ের দিকে এক পলক তাকিয়ে শান্ত গলায় বলল, আমার কেবিনে আসুন আপনার, আমি দেখছি ওনাকে। রৌদ্র কথাটা বলেই ডান পাশের একটা রুমে চলে গেল। আরশি কোনো মতেই এই লোকের কাছে যাবে না বলে মনে মনে শপথ করল। কিন্তু কাসফিয়ার আরশির ভাবনায় পানি ঢেলে দিয়ে কাঠোকাঠ গলায় বলল, আমি জানি তুই মনে কি ভাবছিস। ওইসব এখন মাথা থেকে ঝেড়ে ফেলে আমার সাথে চল, তা না হলে আমি এক্ষুনি আঙ্কেলকে ফোন করব। কাসফিয়ার কথায় আরশি বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলল। এই মেয়েটা সবসময় আরশির মনের কথা বুঝে যায়। আরশিকে কিভাবে তার কথায় রাজি করাতে হবে সেই পদ্ধতিও খুব ভালো করেই জানা আছে। আরশি জানে এখন তার আব্বুকে ফোন দিল উত্তেজিত হয়ে সাথে সাথেই এখানে চলে আসবে, আর এটা আরশি চায় না, তাই চুপচাপ কাসফিয়ার সাথে কেবিনে চলে গেল। রৌদ্র আরশিকে চেয়ারে বসতে ইশারা করে হাতের ফাইলে দৃষ্টি দিল। আরশিকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে কাসফিয়া চোখ রাঙিয়ে আরশিকে চেয়ারে বসিয়ে দিল। আরশি বেশ অস্বস্তিতে পড়ে গেল, বার এদিক ওদিক তাকাচ্ছে। দেয়ালে লাগানো কিছু হার্টের ছবি দেখে আরশি বিস্মিত হয়ে রৌদ্রর দিকে তাকিয়ে কিছুটা আমতা আমতা করে বলল, আপনি কি হার্টের? আরশির কথা শেষ হওয়ার আগেই রৌদ্র হাতের ফাইল থেকে নজর তুলে আরশির দিকে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ, আমি কার্ডিওলজিস্ট। দেখি আপনার পাটা দিন এদিকে। রৌদ্র আরশির সামনে হাঁটু গেড়ে বসে কথাটা বলার সাথে সাথেই আরশি খানিকটা পিছিয়ে গেল। চোখে মুখে ভয় ছাপ ফুটে উঠেছে। আরশি সন্দেহের দৃষ্টিতে রৌদ্রর দিকে তাকিয়ে মিনমিনিয়ে ভয়াতুর কণ্ঠে বলল, আপনি হার্টের ডক্টর হয়ে আমার পা ঠিক করবেন কিভাবে? রৌদ্র আরশির পাটা নিজের হাতে তুলে ভালো করে একবার দেখে নিয়ে গম্ভীর গলায় বলল, অর্থোপেডিক্স সম্পর্কে আমার একটু হলেও ধারণা আছে। আর আপনার পাটা শুধু মচকে গেছে তেমন কিছু না, এটা আমি ঠিক করতে পারব। ভয় পাবেন না, আমার উপর ভরসা রাখুন। আরশি একটা শুকনো ঢোক গিলে কাসফিয়ার দিকে তাকাল। কাসফিয়া চোখের ইশারা সম্মতি জানালেই আরশি নিম্ন স্বরে বলল, আচ্ছা ঠিক আছে। কথাটা বলার সাথে সাথেই রৌদ্র আরশির পায়ে কিছুটা জোরে চাপ দিল। আরশি চোখ খিচে বন্ধ করে ব্যথায় আর্তনাদ করে উঠল। ডান হাত দিয়ে রৌদ্রর কাঁধে খামচে ধরল শক্ত করে। কাসফিয়া আরশির চিৎকার শুনে সাথে সাথেই আরশির কাঁধে হাত রেখে উত্তেজিত হয়ে বলল, আশু তুই ঠিক আছিস তো?
কাসফিয়ার কথা শুনে রৌদ্রর বিদ্যুৎ ঝলকের মতো কিছুটা একটা মনে পড়ল। রৌদ্র এই কথাটা এর আগেও শুনেছে, এই হসপিটালই প্রায় 2 বছর আগে। একটা মেয়ে গাইনোকোলজিস্টের কেবিনের বাহিরে বসে দুহাতে মুখ ডেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। তখনই একজন কেবিন থেকে বেরিয়ে এসে ঠিক এই একই কথাটা বলেছিল, আশু তুই ঠিক আছিস তো? মেয়েটা মাথা তুলে এক পলক তাকিয়ে থেকেই পাশের মেয়েটার কোমর জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠেছিল। রৌদ্র শুধু কান্নারত মেয়েটার চেহারা এক পলকই দেখেছিল। হ্যাঁ, এই মেয়েটাই তো ছিল। এই জন্যই এই মেয়েটাকে চেনা চেনা লাগছিল তার। সেদিন কেন যেন মেয়েটার কান্না দেখে রৌদ্রর খুব খারাপ লেগেছিল, তাই রাতে সেই ডক্টরের সাথে কথা বলে কারণ জানতে চেয়েছিল। প্রচণ্ড পেট ব্যথার আর অতিরিক্ত ব্লিডিং এর জন্য কিছু টেস্ট দিয়েছিল ডক্টর। সেদিন তার রিপোর্ট পেয়েছিল হরমোনজনিত কিছু কারণে মেয়েটার মা হওয়ার সম্ভাবনা খুবই কম, আর এই জন্যই মেয়েটা এভাবে কান্না করেছিল। শুধু এতটুকুই রৌদ্র জেনেছিল মেয়েটা সম্পর্কে। আরে মিয়া, আপনার মধ্যে কি দয়ামায়া বলতে কিছু নেই নাকি? এভাবে কেউ ব্যথা জায়গায় চাপ দেয়? আরশির এমন ঝাঝালো কণ্ঠে রৌদ্রর হুঁশ ফিরল। আরশি এখনো রৌদ্রর কাঁধে খামচে ধরে আছে। রৌদ্র আরশির কথায় কোনো সাড়া না দিয়ে পা কিছুটা নেড়েচেড়ে দেখে বলল, এখন ঠিক আছে। ঠান্ডা পানির ছেঁক দিল, এই পা ফোলা কমে যাবে। আর কিছুদিন লাফালাফি একটু কম করলেই আপনারা জন্য ভালো। আরশি অবাক চোখে তাকিয়ে রৌদ্রর কথা শুনছিল। পাটা এখন আর আগের মতো ব্যথা করছে না। আরশি এখন বুঝতে পারল রৌদ্র পা ঠিক করার জন্যই এভাবে চাপ দিয়েছে। আরশিকে চুপ থাকতে দেখে রৌদ্র আরশির হাত নিজের কাঁধ থেকে নামিয়ে হাতটা নেড়েচেড়ে কিছুটা পর্যবেক্ষণ করে শান্ত গলায় বলল, আপনার নখগুলো বেশ সরু। বেশি বড় হয়নি, তবুও সবসময় কেটে যতটুকু পারেন ছোট করে রাখবেন। আর আমার সামনে আবারও আসার আগে অবশ্য নখগুলো কেটে আসবেন, দরকার পড়লে প্রতিদিন নখ কাটবেন। বারবার যদি আমার গায়ে কেউ এমন নখের আঁচড়ের দাগগুলি দেখে তাহলে মানুষ কি ভাববে বুঝতে পারছেন? রৌদ্রর এমন কথা শুনে কাসফিয়া বিষম খেয়ে কাশতে লাগল। আর আরশি থম মেরে বসে আছে। রৌদ্রর কথাগুলোর মানে বুঝতে পেরে পরক্ষণেই নিজের হাত গুটিয়ে নিয়ে লজ্জায় লাল হয়ে মাথা নুইয়ে ফেলল। লজ্জায় আরশির গালগুলো লাল বর্ণ ধারণ করেছে। আরশির লাল হয়ে যাওয়া গালগুলো দেখে রৌদ্র মনে মনে একটা মুচকি হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। রৌদ্র কথা পাল্টানোর জন্য নিজের চেয়ারে বসে স্বাভাবিক হয়ে বলল, তা আপনার কি করেন? আর এত বেখেয়ালিতে কোথায় যান সবসময়? কাসফিয়া স্বাভাবিক হয়ে ভদ্রতার সাথে বলল, পাশের ভার্সিটিতেই আমরা পড়ি। আজ একটু তাড়াহুড়ো করতে গিয়েই এমন হল। আরশি দাঁড়িয়ে কাসফিয়ার হাত ধরে অস্থির কণ্ঠে বলল, আচ্ছা কাসফি চল, এখন দেরি হচ্ছে। কাসফিয়া বুঝতে পারছে আরশি এখানে থাকতে চাইছে না, তাই রৌদ্রর উদ্দেশ্যে বলল, আচ্ছা আপনার ফি? রৌদ্র নিজের চুলগুলো ঠিক করতে করতে গম্ভীর গলায় বলল, এতটুকুর জন্য কোনো ফি হয় না। নিজের খেয়াল রাখবেন আর সাথে ওনাকেও দেখে রাখবেন। এটা আমার কার্ড, কখনো দরকার পড়লে যোগাযোগ করতে পারেন দ্বিধাবোধ না করে। রৌদ্রর এগিয়ে দেওয়া কার্ডটি কাসফিয়া হাতে নিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আজ তাহলে আসছি। ভালো থাকবেন। রৌদ্র চোখের ইশারায় সম্মতি জানাতেই আরশি তাড়াতাড়ি করে কাসফিয়াকে নিয়ে চলে আসল। কেবিন থেকে বেরিয়েই আরশি একটা স্বস্তির শ্বাস নিল। আরশি মনে মনে বলল, এই লোকটার সামনেই কেন বারবার লজ্জায় পড়তে হয় আমাকে? আর লোকটারই বাকি দরকার ছিল এভাবে কথা বলার। কথাগুলো ভেবেই আরশির বিরক্ত লাগছে।
আরশি আর কাসফিয়া কিছুটা এগিয়ে যেতেই গাইনোকোলজিস্টের কেবিনের দিকে আরশির নজর পড়ল। আরশি থমকে দাঁড়িয়ে গেল, চেহারায় গম্ভীরতা ফুটে উঠেছে। কাসফিয়া আরশির দৃষ্টি অনুসরণ করে কেবিনের দিকে তাকাতেই আরশির মনের অবস্থা বুঝে গেল। আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও আস্তে ধীরে হাঁটা শুরু করল। সারা রাস্তা কেউ আর কোনো কথা বলেনি। রৌদ্র আজ ছুটি নিয়েছে, তাই কাল নাইট ডিউটি করে আজ সকালেই বাসায় চলে এসেছে। আজ আসার সময় একটা ময়না পাখি দেখে পছন্দ হয়েছে, তাই সেটাও কিনে নিয়ে আসলো। পাখিটা বারান্দায় রেখে আসার জন্য বারান্দায় গিয়ে একটা লাল রঙের কাগজ দেখে হাতে তুলে নিল। আমি কিছু মনে করিনি, আর পাখিগুলো আমার কাছে ভালোই লাগে, তবে আপনার পাখিগুলো খুব ঝগড়াটে। নামের সাথে একদমই মিল নেই। নাম লাভবার্ড হলেও সারাক্ষণ শুধু ঝগড়াঝাটিই করে, ভালোবাসা একদমই নেই। রৌদ্র চিঠিটা পড়ে খানিকটা হাসল। রৌদ্র জানে না কে এই চিঠির মানুষ, ছেলে নাকি মেয়ে, তবুও চিঠির প্রত্যুত্তরে আরেকটা চিঠি দিল। কাগজটা ছুঁড়ে মারার কিছুটা সময় পরই দরজা খোলার শব্দ হতেই রৌদ্র বিস্ফোরিত চোখে মানুষটার দিকে তাকিয়ে আছে। আরশি বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পাখিগুলো কথা মনে পড়তেই কাসফিয়াকে পাশের বারান্দার পাখিগুলো দেখানোর জন্য জোর করে নিয়ে এসেছে। আরশি যেহেতু এখনো ভালো করে হাঁটতে পারে না, তাই কাসফিয়া আপত্তি করেনি। আরশিকে ধরে ধরে বারান্দায় নিয়ে আসছিল, কিন্তু তাড়াহুড়ো করে বারান্দার দরজা খোলার সময় আরশি পড়ে যেতে নিলেই কাসফিয়া কিছুটা রেগে বলল, সব সময় এত তাড়াহুড়ো করিস কেন আশু? আরশি মুখ গোমরা করে আস্তে ধীরে বারান্দায় এসে পাখিগুলোর দিকে তাকাতেই চমকে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। আরশি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নতুন পাখির খাঁচাটার দিকে। এই কালো পাখিটা তো সে আগে দেখিনি, তাহলে কি এটা আজ এনেছে? আরশি বিস্মিত হয়ে কাসফিয়াকে জিজ্ঞেস করল, আচ্ছা এটা কি পাখি রে কাসফি? এটা মনে হয় আজ নতুন এনেছে, এতদিন ছিল না এখানে। কাসফিয়া আরশির মাথায় একটা চাটি মেরে জ্ঞানী ব্যক্তির মতো ভাব নিয়ে বলল, গাধা, এটা ময়না পাখি, সেটাও জানিস না তুই? কাসফিয়া নিচে পড়ে থাকা মোচড়ানো কাগজটা দেখে দুষ্টুমি করে বলল, এটা মনে হয় তোদের প্রেমপত্র, তাই না আশু? কাসফিয়া চিঠিটা হাতে নিতেই আরশি চেঁচিয়ে বলে উঠল, খবরদার কাসফি, ওটা নিবি না, দে আমাকে। কাসফিয়া দৌড়ে রুমে চলে আসলো চিঠিটা নিয়ে। আরশি পায়ের ব্যথার জন্য দৌড়াতে না পেরে কাসফিয়াকে বকাবকি করতে করতে ধীর পায়ে রুমে চলে গেল। আরশি আর কাসফিয়াকে কথা বলতে দেখে কিছুটা বিস্ময় আর ভয় রৌদ্র হন্তদন্ত হয়ে দরজা আড়ালে চলে এসেছিল। ওদেরকে বারান্দায় দেখে বেশ চমকে গিয়েছিল রৌদ্র। মনে হচ্ছে কোনো এক মানুষ হুট করেই অন্য গ্রহে চলে এসেছে, ব্যাপারটা তার কাছে এমনই। কিন্তু ওদের কথাগুলো শুনেই সব বিস্ময় উবে গিয়ে একটা মুচকি হাসির আগমন হল তার ঠোঁটের কোণে। আরশিকে চিঠির মানুষটা হিসেবে পেয়ে অজানা কারণেই খুব খুশি হল। এই আগন্তুকটার সাথে তার ঘটে যাওয়া সকল ঘটনাই কি কাকতালীয়? না হয়তো ভাগ্য চাইছে তার জীবনে নতুন কিছুর আগমন ঘটুক। নতুন অজানা অনুভূতির সাথে সে পরিচিত হোক। বেশ, তো তাহলে চলতে থাকুক সবকিছু যেভাবে চলছে। রৌদ্র বেশ ফুরফুরে মেজাজে রুমে চলে আসল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের শার্ট খুলে ফেলল। ধবধবে সাদা উন্মুক্ত বুক আর কাঁধের দিকটা বেশ মনোযোগ দিয়ে দেখছে। আজও মেয়েটা তার শরীরে নখের ছাপ বসিয়ে দিয়েছে। আচ্ছা, বারবার এভাবে নখের আঁচড়ের দাগ বসিয়ে দেওয়াটা কি রৌদ্রকে মেয়েটার অস্তিত্ব অনুভব করানোর জন্য, নাকি এটাও কাকতালীয়? কাঁধের নখের দাগগুলোর উপর হাতে আলতো ছুঁয়ে একটা মন কাড়ানো তৃপ্তির হাসি দিল। রৌদ্র মুখের হাসি স্থির রেখেই শীতল কণ্ঠে বলল,
রুদ্রাণী সবসময় রৌদ্রকে নিজের অস্তিত্বের চিহ্ন দিয়ে যায়। ওদের নাম রৌদ্র আর রুদ্রাণী, তাই হয়তো ওদের ভালোবাসা রোদের মতোই উত্তপ্ত জ্বলন্ত ভাসি। ওদের ভালোবাসা প্রকাশের পদ্ধতি ভিন্ন বলেই সবসময় চেঁচামেচি করে। ভালোবাসা প্রকাশের পদ্ধতি ভিন্ন হলেই যে ভালোবাসার কমতি আছে এটা ভাবা উচিত নয়। কাসফিয়া রুমে এসে বিছানায় বসে বেশ চেঁচিয়ে চেঁচিয়ে চিরকুটটা পড়ল। পড়া শেষ করার সাথে সাথেই আরশি চিলের মতো কাসফিয়ার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে ধমকে বলল, পড়া শেষ? এখন নিশ্চয়ই তোর কলিজা ঠান্ডা হয়েছে হারামি। কাসফিয়া সোজা হয়ে বসে সবগুলো দাঁত কেলিয়ে হাসে বলল, অনেককক ঠান্ডা হয়েছে। আচ্ছা একটা কথা, তুই যে ডক্টরের সাথে এমন ব্যবহার করলি এটা কি ঠিক হয়েছে? কি সব মিয়া টিয়া বলে ধমকালি? উনি তো তোর পা ভালো করার জন্য একটু ব্যথা দিয়েছিল। কাসফিয়া শেষের কথাগুলো গম্ভীর গলায় বলল। কাসফিয়া কথায় আরশির হসপিটালের ঘটনাগুলো মনে পড়ে গেল। আরশি ভাবনায় পড়ে গেল, আসলেই তো কিভাবে রাগী কণ্ঠে কথা বলেছিল, কিন্তু লোকটা তেমন কিছুই বলেনি। আচ্ছা এখন কি তার কাছে মাফ চাওয়া উচিত? কাসফিয়ার আকর্ষণ কারা ডাকে আরশি নিজের ভাবনা থেকে বের হয়ে দৃঢ় চাহনিতে কাসফিয়া দিকে তাকায়। কাসফিয়া দু পা ভাঁজ করে বসে হাত নেড়ে বিজ্ঞ মানুষের ভঙ্গিতে বলল, শোন আশু, তুই লোকটার সাথে এমন ব্যবহার করে একদমই ঠিক করিসনি। উনি তো আমাদের সাহায্যই করেছে, অথচ তুই একবারও মুখ ফুটে ধন্যবাদ জানালি না। তোর উচিত তোর এমন ব্যবহারের জন্য ওনাকে সরি বলা। কাসফিয়ার কথাগুলো আরশির কাছে সব সময়ের মতো এবার অপ্রয়োজনীয় বলে মনে হল না। আরশি বিছানায় হালকা করে গা এলিয়ে দিয়ে ভাবুকতার সাথে বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু সরি বলবো কিভাবে? কাসফিয়া ঝড়ের গতিতে সমাধান হিসেবে খানিকটা চেঁচিয়ে বলল, কার্ড দিয়েছে তো, ওখানে নিশ্চয়ই ওনার ফোন নাম্বার আছে। তুই বস, আমি এক্ষুনি কার্ডটি নিয়ে আসছি। আরশির কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করেই কাসফিয়া দ্রুত পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। আরশি দৃঢ় চোখে কাসফিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কাসফিয়া দৃষ্টির আড়াল হতেই আরশি ছোট একটা নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসল। মিনিট খানেকের মধ্যেই কাসফিয়া এসে কার্ডটা আরশির হাতে দিয়ে ওর গা চিপকে বসে পড়ল। আরশি বেশ মনোযোগ দিয়ে কার্ডের দিকে সরু চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে কার্ডের প্রতিটা অক্ষরের আকৃতিগুলো পর্যবেক্ষণ করছে। গাঢ় কালো কালিতে দারৌদ্র আহনাফ নামটা দেখে বিস্ময় চোখজোড়া গোলাকৃতি ধারণ করছে। চোখের সামনে পাখিগুলোর প্রতিচ্ছবি ভেসে উঠল। কাসফিয়া ভ্রু কুঁচকে এক ঝলক আরশি দিকে আরেকবার কার্ডের দিকে নরজ দিয়ে বিরক্ত হয়ে বলল, এত মনোযোগ দিয়ে তো পরীক্ষার আগে নিজের বইগুলোও দেখিসনি আশু। এত ভাবার কি আছে? একটু সরিই তো বলবি আজব। আরশিকে চুপ করে থাকতে দেখে কাসফিয়া পাশ থেকে আরশির ফোন নিয়ে আরশির হাত থেকে কার্ডটা ছিনিয়ে নিল। মুহূর্তের মধ্যেই কার্ডের নাম্বারটা ফোনে তুলে কল করে আরশির হাতে ধরিয়ে দিল। আরশি বেকুবের মতো বড় বড় চোখ করে কাসফিয়ার দিকে তাকিয়ে আছে। রেগেমেগে কিছু বলতে যাবে তার আগেই ফোনের অপর প্রান্ত থেকে এক পুরুষালী কণ্ঠে সালাম দিল। আরশি হতবাক হয়ে বোবার মতো চুপ করে আছে। কাসফিয়া আরশিকে খোঁচা মারার সাথে সাথে আরশি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল কাসফিয়ার দিকে। ফোনের অপর পাশ থেকে আবারও কেউ হ্যালো বলায় আরশি খানিকটা ইতস্তত বোধ করে নিম্ন স্বরে সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি দারৌদ্র? রৌদ্র আরশির কণ্ঠ আর এমন অস্বস্তি নিয়ে কথা বলা শুনেই বুঝে গেল। তাই প্রশ্নের উত্তর না দিয়ে গম্ভীর গলায় বলল, আপনার ফ্রেন্ড নিশ্চয়ই সরি বলার জন্য জোর করে ফোন করিয়েছে। রৌদ্রর এমন গম্ভীর গলার কথা শুনে থতমত খেয়ে গেল।
কাসফিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই কাসফিয়ার জিজ্ঞাসু দৃষ্টিতে আরশির দিকে তাকাল। আরশি নিজেকে সামলিয়ে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আসলে তখন আপনার সাথে আমার এমন বিহেভ করা ঠিক হয়নি আর আপনাকে ধন্যবাদও বলা হয়নি, তাই ফোন করেছিলাম। আরশি এক দমে কথাগুলো বলে বড় করে একটা শ্বাস নিল। রৌদ্র শব্দহীনভাবে একটু হাসল। আরশির কথার কোনো কিছু না বলে বরাবরের মতোই গম্ভীর গলায় বলল, আপনার নাম কি? আর আপনার পায়ের কি অবস্থা এখন? আরশির কথার প্রত্যুত্তরে কিছু শুনতে না পেয়ে আরশি কিছুটা রেগে গিয়ে শক্ত গলায় বলল, আমি আরশি আর আমার ফ্রেন্ডের নাম কাসফিয়া। আর পায়ে কিছুটা ব্যথা আছে এখনো। রাতে ওষুধ খেয়ে নিবেন। আর বারবার পড়ে যাওয়া তো মনে হয় আপনার অভ্যাসে পরিণত হয়েছে, তাই কয়েকদিন হাঁটা চলা কম করুন, সেটাই আপনার জন্য ভালো। তা না হলে দেখা যাবে হুটহাট করে রুমের মধ্যেই পড়ে গিয়ে পা ভেঙে বসে থাকবেন। রৌদ্রর গম্ভীর গলায় এসব কথা শুনে আরশির রাগ তরতর করে মাথায় উঠে গেল। রাগে নাকে হালকা লাল বর্ণ ধারণ করেছে। আরশি দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, আপনি কি তিতা করলা খেয়ে বড় হয়েছেন নাকি? কথা এমন তিতা বিষের মতো কেন? আপনি জানেন আপনি একজন রসকসহীন মানুষ। রৌদ্র স্বাভাবিকভাবেই বলল, এই তো আপনি বলাতে জেনে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাসফিয়া আরশির এই রকম কথা শুনে তোবদা খেয়ে বসে আছে। কিসের জন্য ফোন দিতে বলেছিল আর এখন এসব কি হচ্ছে? আরশি আর কিছু বলতে নিবে তার আগেই কাসফিয়া ফোনটা নিজের কানে নিয়ে ভদ্রতার সাথে বলল, আমি খুবই দুঃখিত ডক্টর। আপনি প্লিজ আরশির কথায় কিছু মনে করবেন না। আমি ওকে বুঝিয়ে বলছি, ও আপনাকে পরে সরি বলে দিবে। এখন রাখছি, আল্লাহ হাফেজ। কাসফিয়া দ্রুত একসাথে সবগুলো কথা বলেই ফোন কেটে দিল। জ্বলন্ত চোখে আরশির দিকে দৃষ্টি দিয়ে কাঠোকাঠ গলায় বলল, এভাবে কেউ অপরিচিত কারো সাথে কথা বলে? তুই এমন হলি কিরে আশু? তুই তো কখনো কারো সাথে এভাবে কথা বলিস না। তাহলে আজ কেন ওনার সাথে এভাবে কথা বললি? কাসফিয়া বেশ গম্ভীর মুখে কথাগুলো বলল। আরশি নিজের রাগ দমিয়ে শান্ত গলায় বলল, ডক্টর সাহেব আমার সাথে কিভাবে বলে তুই কি দেখিস না? গম্ভীর গলায় কথা বলেও আমাকে কেমন লজ্জায় ফেলে দেয়। আর ওনার সাথে সবসময় অপ্রত্যাশিত ঘটনাই ঘটে, তাই ওনার প্রতি আমার রাগ হচ্ছে। কাসফিয়া আরশির পাশ থেকে উঠে দাঁড়িয়ে আরশির দিকে নিরাশাজনক দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলল, তোর কাছে যেমন এইসব ঘটনা অপ্রত্যাশিত, ঠিক তেমনি ওনার কাছেও এইসব কিছুই অপ্রত্যাশিত। সেটা কেন তুই বুঝতে পারছিস না? যাই হোক, এবার আমি আর তোকে জোর করব না। তোর ব্যবহারের জন্য সরি বলতে চাইলে বলিস, আর না হয় বলিস না। কথাগুলো শেষ করেই কাসফিয়া গম্ভীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কাসফিয়ার কথাগুলো শুনে আরশি কিছুটা নড়েচড়ে উঠল। আরশির মস্তিষ্কে নানান কথা ঘুরপাক খাচ্ছে। কাসফিয়া তো একদম ঠিক কথাই বলেছে। এই সব অস্বস্তিকর ঘটনাগুলো তো আমাদের দুজনের কাছেই অপ্রত্যাশিত। এতে তো ওই লোকটার কোনো দোষ নেই। তাহলে আমি কেন শুধু শুধু ওনার সাথে বাজে ব্যবহার করছি? উনি তো আমাকে কিছু বলেনি। চাইলে তো উনিও আমাকে কথা শুনিয়ে দিতে পারত। আরশি আরও কিছুক্ষণ নিজের মনে হিসেবনিকেশ করে ঠিক করল রৌদ্রকে ফোন করেই ক্ষমা চেয়ে নেবে। এখন এসব মাথা থেকে ঝেড়ে ফেলে চিরকুটটা হাতে নিয়ে আবারও পড়তে লাগল। পাখিগুলোর নাম তার কাছে বেশ পছন্দ হয়েছে, তবে এই নাম রাখার কারণ জানতে ইচ্ছে করছে খুব। আরশি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে গেল। ডক্টর সাহেবের বলা কথাগুলো এখনো মাথায় ঘুরছে। তাই আরশি চায় না ওনার বলা কথাগুলো সত্যি হোক, তাই খুব আস্তে ধীরে হাঁটছে, যেন আবারও পড়ে গিয়ে ব্যথা না পায়।
টেবিলে বসে একটা লাল কাগজে কালো কালিতে বেশ সুন্দর করে লিখছে। প্রিয় সম্বোধন করব নাকি অন্য কিছু দিয়ে চিঠি লেখা শুরু করব বুঝতে পারছি না। আপনি যেই হন না কেন আপনার পাখিগুলোর নাম খুব পছন্দ হয়েছে। তবে এই নাম রাখার পেছনে কোনো কারণ আছে কিনা তা জানতে খুব ইচ্ছে করছে। ইতি। আপনার পাশের বারান্দা। চিরকুটটা লিখে এক নজর ভালো করে দেখে বারান্দার দিকে চলে গেল। পায়ের ব্যথাটা এখনো আছে। ডক্টরের কথা মতো ঠান্ডা পানির ছেঁক দেওয়া উচিত ছিল। বারান্দায় এসে চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে ফেলল। সময়টা মধ্য দুপুর। আকাশে উত্তপ্ত সূর্য। রোদের তাপে বারান্দার ফ্লোর উত্তপ্ত হয়ে আছে। চারপাশ রোদের ঝলমলে আলোতে চোখ পুরোপুরি মেলে তাকানো যাচ্ছে না। গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়েছে। আচ্ছা, এটা কি চিঠি আদান প্রদান করার সময়? এমন উত্তপ্ত রোদের মধ্যে আরশি রৌদের অতি হাস্যজল ঝলকানি থেকে বাঁচার জন্য বা হাত কপালের উপর রেখে চোখ দুটো আড়াল করে নিল। কিন্তু তেমন কোনো লাভ হল না। আরশি তাড়াতাড়ি করে চিরকুটটা পাশের বারান্দায় ছুড়ে দিয়ে পাখিগুলো দিকে তাকাল। পাখি সম্পর্কে না জানলেও ওর কাছে মনে হচ্ছে লালচে হলুদ রঙের পাখিটাই রুদ্রাণী। তারপর কিছু একটা ভেবে ভ্রু কুঁচকে ময়না পাখিটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তোর নাম কি দেওয়া যায়? তোর নাম আছে কি না সেটাও তো জানি না। পরে না হয় তোর মালিকের কাছ থেকে জেনে নিব। তোরা থাক, আমি গেলাম, রোদের তাপ আমাকে ঝলসে দিচ্ছে। এই ভাবসা গরমে বেশিক্ষণ থাকতে না পেরে আরশি তাড়াতাড়ি করে রুমে চলে আসল। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসেই এসির টেম্পারেচার আগের থেকেও কমিয়ে দিল। বারান্দার দরজা পাশে দাঁড়িয়েই রৌদ্র মুচকি হাসল। পাখিগুলোর সাথে আরশির এভাবে কথা বলা শুনে রৌদ্রর ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠেছে। আর মনে মনে ময়না পাখির নামটাও ঠিক করে ফেলেছে। শব্দহীন পায়ে বারান্দা যেয়ে চিরকুটটা নিয়ে আসল। রৌদ্রর এমন অদ্ভুত আচরণে রৌদ্র নিজেই অবাক হচ্ছে। আগে তো কখনো এমন করেনি, তাহলে এখন কেন এই রকম লুকোচুরি খেলছে? আগে তো কখনো এভাবে একা একা মুচকি হাসেনি, তাহলে এখন কেন এই মেয়ের প্রতিটা আচরণ দেখেই মুচকি মুচকি হাসছে? নিজেকে এখন স্কুল পড়ুয়া এক কিশোর ছেলে মনে হচ্ছে। রৌদ্র নিজের উদ্ভট চিন্তা ভাবনা বাদ দিয়ে স্টাডি টেবিলে বসে চিরকুটটা পড়ল। চিরকুটটা পড়ার সাথে সাথেই রৌদ্রর ফোন বেজে উঠল। রৌদ্রর ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে আরশির নাম্বারটা দেখে বরাবরের মতোই একটা মুচকি হাসি দিয়ে ফোন রিসিভ করল। আমি খুবই দুঃখিত আপনার সাথে এমন বাজে ব্যবহার করার জন্য। আসলে বারবার আপনার ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য আমি খুব অস্বস্তিতে ছিলাম, তাই আপনার উপর রেগেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এতে তো আপনার কোনো দোষ নেই, শুধুই আমি আপনাকে রাগ দেখিয়েছি। আশা করি আপনি আমার সিচুয়েশন বুঝতে পারছেন। আরশি একনাগাড়ে কথাগুলো বলে বড় করে দু একবার শ্বাস নিল। আরশির এমন একনাগাড়ে কথা বলা শুনে রৌদ্র বিস্মিত হয়ে বলল, আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত হন মিস আরু। আমি কিছু মনে করিনি আপনার ব্যবহারে। রৌদ্রর মুখে আরু নাম শুনে আরশি কিছুটা সময়ের জন্য থমকে গেল। স্তব্ধ হয়ে বসে আছে আরশি। এভাবে আরু বলে কখনো তাকে কেউ ডাকেনি, আর আজ এক অপরিচিত মানুষের মুখে আরু ডাকটা কেন যেন খুব আকর্ষণীয় মনে হচ্ছে। আরশিকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে ফোনের অপর প্রান্ত থেকে শীতল কণ্ঠে আবারও বললেন, মিস আরু, আপনি ঠিক আছেন তো? আরশি নিজেকে সামলিয়ে নিয়ে শান্ত গলায় বলল, জি ঠিক আছি। আসলে সরি বলার জন্যই ফোন করেছিলাম। মাফ করবেন আমার ব্যবহারের জন্য। রৌদ্রর কিছু একটা ভেবে গম্ভীর গলায় বলল,
মাফ তো করা যেতেই পারে, তবে নেক্সট টাইম খামচি নয়, ছোট্ট একটা ট্রিট দিলই হবে। খামচির কথা শুনে আরশি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। লোকটা বারবার যে কেন এই খামচির কথা তুলে আরশির মাথাতেই ঢুকে না। আরশি লজ্জায় অস্থির হয়ে বলল, ওকে, মনে থাকবে, আপনার কথা এখন রাখছি। আল্লাহ হাফেজ। দ্রুত কথাগুলো বলেই ফোন রেখে দিল আরশি। রৌদ্র এবার খানিকটা শব্দ করেই হেসে দিল। আরশিকে অস্বস্তিতে ফেলতে তার বেশ ভালোই লাগে। রৌদ্র ঠিক করল এখন আর চিঠি লিখবে না, কারণ আরশির পায়ে যেহেতু ব্যথা, সে নিশ্চয়ই আজ আর বারান্দায় আসবে না। আরশি আজ সারাদিন রুমে বসেই কাটিয়ে দিল। কাসফিয়ার করা হুকুম, বেশি হাঁটাহাঁটি করা যাবে না, কোনো প্রয়োজন থাকলে কাসফিয়াকে বলতে, আর সব সময়ের মতো আঙ্কেলকে ফোন করব বলে ভয় দেখিয়ে বিছানাতেই চুপচাপ বসিয়ে রেখেছে। রৌদ্র সকালে চিঠি লিখে আরশির বারান্দায় দিয়ে তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ কিছুটা দেরি করেই ঘুম ভেঙেছে তার। সকালে দেরি করে ঘুম থেকে ওঠার ফলে আরশিও আজ বারান্দায় যায়নি। কাসফিয়ার সাথে ভার্সিটির জন্য বেরিয়ে গেছে। কাসফিয়া আর আরশি ভার্সিটিতে পৌঁছে তাদের নিয়মিত আড্ডা দেওয়ার জায়গায় গেল। ভার্সিটির পাশের বড় এক কৃষ্ণচূড়া গাছের নিচের বেঞ্চিগুলোই হল তার ফ্রেন্ডদের আড্ডার মহল। আরশি আর কাসফিয়া গাছতলায় আসতেই এক সুদর্শন যুবক তাদের কাছে এসে আরশির দু কাঁধে হাত রেখে অস্থির কণ্ঠে বলল, আরশি বেবি, তুমি ঠিক আছো তো? শুনলাম তোমার নাকি পা মচকে গিয়েছিল। আরশি গোল গোল আঁখি দুটি দিয়ে সুদর্শন যুবকটার দিকে তাকিয়ে আছে। আহোহো, কি সুন্দর বেবি ফেস, একদমই চকলেট বয়। ছেলেটার এমন বেবি ফেস দেখলে যে কেউ তার মায়ে পড়ে যাবে। আরশি বেবি, তুমি ঠিক আছো তো? কাসফির কাছে শুনলাম তোমার নাকি পা মচকে গিয়েছিল। তুমি একদমই নিজের খেয়াল রাখতে পারো না, আসো বেবি। আরশির গোল গোল আঁখি দুটি দিয়ে তার সামনের সুদর্শন যুবকটার দিকে তাকিয়ে আছে। আহোহো, কি সুন্দর বেবি ফেস, একদমই চকলেট বয়। ছেলেটার এমন বেবি ফেস দেখলে যে কেউ তার মায়ে পড়ে যাবে। একদমই নিরীহ মাসুম বাচ্চা দেখা যাকে বলে, তবে এর ভিতর যে আস্ত এক হারামি লুকিয়ে আছে সেটা শুধুমাত্র তার ফ্রেন্ডরাই জানে। আরশি ছেলেটার হাত নিজের কাঁধের উপর থেকে সুন্দর করে সরিয়ে ছেলেটার চুলগুলো আলতো হাতে বুলিয়ে দিতে দিতে বলল, আমি একদম ঠিক আছি নীল বেবি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বেবি। আরশি নীলের চুলগুলো নিজের মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরে বলল, তোর নেকামি বন্ধ কর হারামি, যা সর সামনে থেকে। নীল চুলের ব্যথায় চেঁচিয়ে বলে উঠল, আশু প্লিজ চুল ছাড়, ব্যথা পাচ্ছি তো। আরশি নীলের চুল ছেড়ে দিয়ে নীলকে পাশ কেটে বেঞ্চিতে বসে রাগী কণ্ঠে বলল, নেক্সট টাইম আমাকে বেবি বললে তোর চুল একটাও থাকবে না, মনে রাখিস। কাসফিয়া আরশির পাশে এসে বসতেই নীল কাসফিয়া আর আদ্রাফের মাঝে বসে আদ্রফের কাঁধে হাত রেখে অতি বিশ্রী মাত্রায় ডং করে বলল, দেখ আদ্রাফ, আমাদের বাবুটা লাগ কলেছে, আয় বাবুটার জন্য চকলেট কিনে নিয়ে আসি। নীলের কথা বলার ধরন দেখে আদ্রাফ, কাসফিয়া আর নীলা সবাই হাসিতে গড়াগড়ি খাচ্ছে প্রায়। আর আরশি সরু চোখে তাকিয়ে আছে নীলের দিকে। নীল কথাগুলো বলে মুহূর্তের মধ্যেই কণ্ঠে খানিকটা রাগী ভাব এনে বলল, বারবার বাচ্চা পোলাপানের মতো উস্টা খাবি, রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে পা ভাইঙ্গা বইসা থাকবি, আর আমি বেবি বললেই তেলে বাগুনে ছ্যাত কইরা উঠবি, এটা কি ঠিক নাকি? কিরে তোরা কিছু বল। নীলের সাথে তাল মিলিয়ে আদ্রাফও গম্ভীর গলায় বলল, নীল তো ঠিকই বলছে, তুই বড্ড বেখেয়ালি আশু, নিজের একটু খেয়াল রাখতে পারিস না। কিছুদিন আগেও একবার হাতে ব্যথা পেলি, আর এখন আবার পা মোচকালি। কাসফিয়া না থাকলে যে তোর কি হতো আল্লাহ জানে।
আরশি নীলার দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, তুই বাকি আছিস কেন, তুইও কিছু বল। নীলা কিছু বলার জন্য মুখ খুলবে তখনই নীল ধারালো কণ্ঠে বলে উঠল, তোকে কিছু বলেও বাকি লাভ? তোর শরীরের চামড়া গন্ডারের মতো, তাই আমাদের কারো কথা তোর গায়ে লাগে না। আরশি ভ্রু বাঁকিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, নীলা, তোর ভাইকে কিছু বল, বারবার আমাকে অপমান করে যাচ্ছে। এবারও নীলা কিছু বলার আগেই কাসফিয়া ওদের এমন ঝগড়া দেখে অত্যন্ত বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস তোরা? থামো তো এখন। নীলার ধৈর্যের বাঁধ ভেঙেছে এবার। কোলে রাখা সাইড ব্যাগটা জোরে শব্দ করে বেঞ্চির উপর রেখে বসা থেকে উঠে দাঁড়াল। রেগেমেগে দাঁতে দাঁত চেপে বলল, ওই, তোরা কি আমাকে কিছু বলার সুযোগ দিবি? বারবার আমার কথা কেড়ে নিচ্ছিস তোরা। তোরা নিজেরাই কথা বল, আমি থাকব না তোদের সাথে। কথাগুলো বলে নীলা গাল ফুলিয়ে তাদের ভবনের দিকে এগিয়ে গেল। সবাই চোখ বড় বড় করে নীলার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পার হতেই সবাই উচ্চস্বরে হাসতে লাগল। নীলার এমন বোকাশোকা আচরণেই এরা সবাই যে কোনো পরিস্থিতিতে হাসতে বাধ্য হয়। নীলা আর নীল যমজ হলেও এদের মধ্যে আকাশ পাতাল তফাতে। নীল হচ্ছে হারামি টাইপ আর নীলা হচ্ছে বোকাশোকা অল্পতেই গাল ফুলিয়ে বসে থাকা মানুষ। আর আদ্রাফ হচ্ছে ভদ্র শয়তান। যত শয়তানি করবে ভদ্রতার সাথেই করবে, কেউ বিশ্বাসই করবে না যে এই ফাজলামোগুলো আদ্রাফ করেছে। ভার্সিটিতে ভর্তির অল্প কয়েকদিন পরই তাদের সবার পরিচয়। একদিন আড্ডা দিয়েই যেন একজন আরেকজনের খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। একজন আরেকজনকে ছাড়া যেন তোদের চলেই না। আরশি তাদের মাঝে থেকেই নিজের সব কষ্ট ভুলে থাকে। ভাই, কিসের জন্য হঠাৎ করে আমাকে ট্রিট দিতে চাইছো, একটু বলবা? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি কি আবারও আমাকে বোকা দিবা নাকি ওই চিঠির জন্য? আরে ভাই, কিছু তো বলো, সেই কখনো থেকে চুপচাপ কাজ করেই যাচ্ছ আর আমাকে এখানে বসিয়ে রাখছ। আরশিকে চিঠির মানুষ হিসেবে পেয়ে রৌদ্র বেশ খুশি। তাই সে ঠিক করেছে নির্বাণকে ট্রিট দিবে। তার জন্যই তো চিঠির আদান প্রদান শুরু হয়েছে। আর এই কারণেই নির্বাণকে ফোন করে হসপিটালে আনিয়েছে। কিন্তু রৌদ্রের মতো গম্ভীর মানুষের কাছ থেকে হঠাৎই বিনা কারণে ট্রিট পাবে, এটা নির্বাণের ঠিক হজম হচ্ছে না। নির্বাণের কথায় রৌদ্র ফাইল থেকে দৃষ্টি সরিয়ে নির্বাণের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিয়ে আবারও ফাইলে নজর দিল। রৌদ্রের এমন হাসি দেখে নির্বাণের সন্দেহ আরও বেড়ে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। রৌদ্রের এমন ব্যবহার তার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। নির্বাণ কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। ফোন রিসিভ হতেও নির্বাণ জোরালো ভাবে বলল, ফুপি, তোমার ছেলে মনে হয় ডাক্তারি করতে করতে পাগল হয়ে গেছে। কেমন যেন অদ্ভুত আচরণ করছে, আবার শুধু শুধু হাসছে। নির্বাণের কথা শুনে রৌদ্র চেয়ার থেকে উঠে তাড়াতাড়ি করে নির্বাণের কান থেকে ফোন ছিনিয়ে নিল। রৌদ্র চেয়ারে বসে ফোন কানের কাছে নিয়ে নির্বাণের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, মা, তুমি নির্বাণের কথা শুনো না তো? এই ফাজিলটা সব সময় উল্টাপাল্টা কথা বলে। ফোনের অপর প্রান্ত থেকে রৌদ্রের মা সন্দেহের গলায় বলল, সত্যি বলছিস তো? রৌদ্র গম্ভীর গলায় বলল, হ্যাঁ মা, সত্যি। এসব বাদ দাও, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? কবে আসবি বাসায়? সময় পেলেই আসবো মা, এখন রাখছি, পরে ফোন দিব। রৌদ্র ফোন রেখে নির্বাণের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ভেবেছিলাম তোকে ট্রিট দিব, কিন্তু এখন আর ইচ্ছে করছে না তোর মতো ফাজিলকে কিছু খাওয়াতে। নির্বাণ ফোনটা হাতে নিয়ে মিনমিনিয়ে বলল, এটাই তোমাকে দিয়ে আশা করা যায়। আমি গেলাম, আর হ্যাঁ আম্মু তোমাকে সময় করে দেখা করে আসতে বলেছে। রৌদ্র নির্বাণের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজ রাতে সময় করে দেখা করে আসব।
নির্বাণ ওকে বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত ঠেকিয়ে মাথা নিচু করে বসে রইল। ডাক্তারি পেশায় জড়িত হওয়ার পর থেকেই রৌদ্র নিজের ফ্যামিলি থেকে আলাদা থাকে। বাসায় খুব কমই যাওয়া হয় তার। এতদিন তার মামার বাসায় থাকলেও এখন নিজের ফ্ল্যাট কিনে সেখানেই উঠেছে। রৌদ্র একা থাকবে ভেবে সবাই মানা করেছিল, কিন্তু রৌদ্রের জন্য তার মামার বাসা থেকে হসপিটাল দূরত্ব বেশি হওয়ায় অবশেষে রৌদ্রের কথায় রাজি হয়ে যায়। সারাক্ষণ হসপিটালে এত ব্যস্ততায় থেকেই রৌদ্র গম্ভীর প্রকৃতির হয়ে উঠেছে। হসপিটাল, রোগী, অপারেশন এসব ছাড়া যেন তার জীবনে আর কিছুই নেই। কিন্তু এখন তার ইচ্ছে এসবের বাহিরেও কিছু একটা অনুভব করার। রোদে ঝলসানো এই দুপুর অনুভব করতে চাইছে। রৌদ্রর এই শহরে রুদ্রাণীকে চাইছে। প্রিয় রুদ্রাণী, সবে মাত্র গ্রীষ্মের তাণ্ডবলীলা শুরু হয়েছে। আকাশে তেজস্বী সূর্য। রোদের তাপে আমার মাথা উত্তপ্ত হয়ে উঠেছিল। ঠিক তখনই ফুটপাতের পাশের দোকানের এই পাখি দুটোর দিকে আমার নজর আটকে গেল। পাখিগুলোকে দেখে আমার মনে প্রশান্তির স্রোত বয়ে গেল। জানি না কেন, তবে পাখিগুলোর প্রতি আমার মন আটকে গিয়েছিল, তাই পাখিগুলো কিনে নিয়েছিলাম। আর নাম দিয়েছিলাম রৌদ্র আর রুদ্রাণী। আর হ্যাঁ, এই ময়না পাখিটার নাম হলো আরু। এই নাম রাখার কারণ না হয় আপনাকে অন্যদিন বলবো। বিদ্র, আপনার পাশের বারান্দা নামটা কেমন যেন উদ্ভট দেখায়, তাই আপনাকে প্রিয় রুদ্রাণী বলেই সম্বোধন করলাম। অবশ্য আপনার যদি আপত্তি থাকে তাহলেও কিছু করার নেই। এই নামেই মানিয়ে নিবেন আশা করি। ইতি। রৌদ্র। আরশি ভ্রু কুচকে চিরকুটটা 2-3 বার ভালো করে পড়ে ফেলল। চিরকুটটা পড়ে ভালোই লাগছিল, কিন্তু ময়না পাখির নামটা দেখে বেশ অবাক হলো। আর শেষের লাইনগুলো কি তার অনুরোধ হিসেবে নেবে নাকি অধিকার খাটানো হিসেবে নেবে তা ঠিক বুঝে উঠতে পারছে না আরশি। ভার্সিটি থেকে এসেই গোসল করেই দুপুরে শেষ সময়টায় বারান্দায় এসেছিল রোদে দাঁড়িয়ে চুল শুকনোর জন্য। বন্ধুদের সাথে আড্ডা আর ক্লাসের পড়া সবকিছু মিলিয়ে আরশি চিরকুটের কথা বেমালুম ভুলে গিয়েছিল। বারান্দায় এসে চিরকুট পেয়ে খানিকটা উত্তেজনা কাজ করছিল, কিন্তু চিরকুটটা পড়ার পর এখন হতভম্ব হয়ে রইল। রুমে এসে টেবিলের উপর লাল রঙের কাগজ নিয়ে চিরকুটের উত্তর লিখতে শুরু করল আরশি। প্রিয় রৌদ্র, প্রিয় সম্বোধনটা আমাদের সাথে যায় কি না জানি না, তবে আপনি যেহেতু প্রিয় সম্বোধন করেছেন তাই আমিও প্রিয় লিখেই শুরু করলাম। আপনার চিঠি সব সময় আমি দুপুরের এই উত্তপ্ত রোদের মধ্যেই পাই, আর আমিও চিঠির উত্তর এই তপ্ত দুপুরেই দেই। সে হিসেবে রৌদ্র আর রুদ্রাণী নামটা পাখিগুলোর মতো আমাদের সাথেও মিলেছে। কিন্তু আপনার শেষের লেখা লাইনগুলো পড়ে আমি হতভম্ব হয়ে গেছি। আপনি কি আমাকে অনুরোধ করেছেন নাকি অধিকার খাটাচ্ছেন ঠিক বুঝতে পারছি না। বিদ্র ময়না পাখির নাম আরও কেন রেখেছেন তা জানার ভয়ঙ্কর কৌতূহল জাগ্রত হয়েছে আমার মনে। আর আমার এমন কৌতূহলের কারণটাও না হয় আপনাকে অন্যদিন বলবো। ইতি। রুদ্রাণী। চিরকুটটা লিখে বরাবরের মতোই বারান্দা গিয়ে ছুড়ে দিল তার পাশের বারান্দায়। পাখিগুলোর সাথে নানান রকম কথা বলে রুমে এসে পড়ল। ময়না পাখির নামটা নিয়ে এখনো তার মধ্যে কৌতূহল কাজ করছে। আরও নামটা দেখেই সর্বপ্রথম ডক্টরের বলা মিস আরও ডাকটাই কানে বেজে উঠছে বারবার। রৌদ্র আর আরও এই নামগুলো নিয়ে বেশ ঘোরপ্যাচ লেগে যাচ্ছে আরশির মাথায়। ডক্টর আর এই চিঠির আগন্তুকটার সাথে কথার ধরন মিল না পেলেও নামগুলো নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গেল আরশি। গ্রীষ্মের রাত। অন্ধকারাচ্ছন্ন পরিষ্কার আকাশ। চারপাশে ভাবসা গরম। আর হালকা মৃদু বাতাস বইছে। এমন সময় ছাদে অস্থিরতায় পায়চারি করছে রৌদ্র। চিঠির অপেক্ষায় তার মন সন্ধ্যা থেকে উত্তেজনায় ছটফট করছে। এই মুহূর্তে অপেক্ষা করা তার কাছে ভয়ঙ্কর রকমের বিরক্ত লাগছে। সন্ধ্যায় হসপিটাল থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল নির্বাণদের বাসার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসেই পড়ল মহা বিপদে। তার মামা মামি আজ তাকে ছাড়তে নারাজ। হাজার বাহানা দেখিয়েও সে আজ বাসায় যেতে পারেনি। সেই থেকেই চলছে অপেক্ষা, তার রুদ্রাণীর চিঠির অপেক্ষা। নিজের এমন ছটফটানি দেখে নিজেই বড্ড অবাক হচ্ছে। মেয়েটা অল্প কয়দিনেই তাকে নাস্তানাবুদ করে ছেড়েছে।
রুদ্রাণীর মতো ঝলসে দিচ্ছে তাকে। মিস আরু। ঘুমের মধ্যে হঠাৎ করেই মিস আরু ডাকটা শুনে ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসল আরশি। বিচলিত হয়ে ফোনটা বালিশের উপর থেকে নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখল স্ক্রিনে ইংরেজিতে খুব সুন্দর করে ডক্টর লেখাটা ভেসে উঠেছে। কিন্তু উনি এত রাতে কল করেছে কেন? আরশি বিস্ময় নিয়ে ফোনটা কানের কাছে ধরল। সাথে সাথেই অপর প্রান্ত থেকে আবারও মিস আরু নামটা শুনতে পেল আরশি। আবারও চমকে উঠল, বুকটা ধুকপুক করছে তার। এই নামটা শুনলেই কেন যেন তার হার্ট লাফাতে লাফাতে বুকের হাড়গোড় ভেঙে বেরিয়ে আসতে চায়। অদ্ভুত এক অনুভূতি, অসহ্যকর এই বুকের যন্ত্রণা। আরশি কাঁপা কাঁপা গলায় বলল, জি আমি শুনছি। অপর প্রান্ত থেকে গম্ভীর গলায় ডক্টর সাহেব বললেন, আমি ফোন দিতে দ্বিধা বোধ করছিলাম কারণ ভেবেছিলাম আপনি স্টুডেন্ট মানুষ, হয়তো এই সময় পড়াশোনা করছেন বেশ মনোযোগ দিয়ে। কিন্তু ফোন দিয়ে এখন আমার ধারণাটা পুরো মিথ্যে প্রমাণ হয়ে গেল। আপনি তো দেখছি রাত 11টা বাজেই ঘুমিয়ে কাতর হয়ে আছেন। মিস আরু। ডক্টর সাহেবের কথাগুলো শুনে আরশির ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। পড়াশোনার কথা শুনে কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠেছে। আরশি নিজের বিরক্তি ভাব প্রকাশ না করে ভদ্রতার সাথে জিজ্ঞেস করল, আপনি এত রাতে কল করেছেন যে? না মানে কোনো দরকার ছিল? অপর পাশের মানুষটা সব সময়ের মতো গম্ভীর মুখে বললেন, কেবিন থেকে বেরিয়ে দেখলাম একটা বাচ্চার পা ভেঙে গেছে, তাই হসপিটালে নিয়ে এসেছে। বাচ্চাটাকে দেখেই আপনার পায়ের কথা মনে পড়ল, তাই জানার জন্য ফোন দিয়েছি আপনার পা ঠিক আছে কিনা। আরশি শান্ত গলায় বলল, হ্যাঁ আমার পা এখন একদম ঠিক আছে। বেশ ভালো। যাই হোক, আপনি বাচ্চাদের মতো বিছানায় পড়ে পড়ে না ঘুমিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন মিস আরু। রাখছি এখন। নিজের খেয়াল রাখবেন। আরশি কিছু বলার আগেই ফোন কেটে গেল। আরশি হতবাক হয়ে বসে আছে। রাত 11টায় ফোন দিয়ে এসব বলার কি মানে? এটা কি জ্ঞান দেওয়ার সময় নাকি? আরশি মাথা থেকে সকল চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে আবারও শুয়ে পড়ল। রৌদ্র ফোন কেটেই বুকে হাত দিয়ে বড় বড় করে কয়েকবার শ্বাস নিল। সন্ধ্যা থেকে অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে বেশ অধৈর্য হয়েই আরশিকে কল করে ফেলে। কিন্তু আরশির এমন ঘুম জড়ানো কণ্ঠ শুনেও গম্ভীর গলায় কথা বলা যেন তার জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছিল। তাই তাড়াতাড়ি করেই ফোন রেখে দিল। রৌদ্র মনে মনে নিজেকেই গালি দিচ্ছে তার এমন অধৈর্যের জন্য। না জানি মেয়েটা তাকে নিয়ে কি ভাবছে। রাতবিরেতে এসব উল্টাপাল্টা কথা বলার জন্য নিশ্চয়ই এখন তাকে পাগল মনে করছে মেয়েটা। ভাই তুমি ঠিক আছো তো? তোমার কি বুকে ব্যথা করছে নাকি? এভাবে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছ কেন? নির্বাণের এমন বিস্ময় ভরা কথা শুনে রৌদ্র চমকে উঠে পাশে তাকালো। নির্বাণকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র বুক থেকে হাত নামিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। নিজেকে সামলিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। নির্বাণ রৌদ্রর কাছে এগিয়ে এসে ভ্রু বাঁকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন ভাই? অন্যের হার্টের চিকিৎসা করতে করতে কি এখন তোমারই হার্টে প্রবলেম হয়ে গেছে নাকি? রৌদ্র নির্বাণের দিকে তাকিয়ে অদ্ভুত রকমের একটা হাসি দিয়ে বলল, হলেও হতে পারে। কথাটা বলেই রৌদ্র দু হাত পকেটে গুজে বেশ ভাব নিয়ে ছাদ থেকে চলে গেল। নির্বাণ এখনো ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে রৌদ্রের যাওয়ার পথে। তার কাছে রৌদ্রকে একদমই স্বাভাবিক মনে হচ্ছে না। জিন ভূতে ধরেছে নাকি? এভাবে বিনা কারণে হাসার কি মানে? নির্বাণ দ্রুত তার ফুপিকে ফোন দিয়ে সবকিছু খুলে বলল। রৌদ্রের মা সবকিছু শুনে বেশ চিন্তায় পড়ে গেলেন। আরশি প্রতিদিনের মতো আজও সকালে বারান্দায় গেল। পাখিগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ভার্সিটিতে চলে গেল। সারাদিন ব্যস্ততায় চিরকুটের কথা একটুও মনে পড়েনি। বিকেলে বাসায় এসে সন্ধ্যার দিকে বারান্দায় গিয়ে তখনও চিরকুট না পেয়ে তেমন কোনো ভ্রুক্ষেপ হয়নি, নিজের মতো করে পশ্চিম আকাশের সূর্যের রক্তিম আভা দেখে সময় কাটিয়ে দিল। চারপাশে অন্ধকার নেমে আসতেই পাশের বারান্দায় এক পলক তাকিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে রুমে চলে আসলো।
সারাদিন ব্যস্ততায় সময় কাটালেও এখন কিছু একটার অভাব বোধ করছে। নিজের অজান্তেই কিছু একটার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেটাকে পাত্তা দিতে চাইছে না আরশি। সন্ধ্যায় বাসায় ফিরে ক্লান্ত শরীরেই রৌদ্র বারান্দায় ছুটে আসলো। লাল রঙের চিরকুটটা হাতে নিয়েই স্বস্তি বোধ করল। পাখিগুলোকে ভালো করে দেখে খাবার দিয়ে রুমে চলে আসলো। বিছানায় বসে চিরকুটটা পরেই একটা মুচকি হাসি দিল, কিন্তু পরক্ষণেই তার হাসি মুখমলিন মুখে পরিণত হল। আর কিছুক্ষণ পরেই তাকে চলে যেতে হবে দুদিনের জন্য। রৌদ্রর মা ফোন করে আজকের মধ্যেই রৌদ্রকে বাসায় যেতে বলেছেন। আর এর প্রধান কারণ হলো নির্বাণের বলা কথাগুলো। রৌদ্রকে স্বাভাবিক মনে হচ্ছে না শুনেই তিনি তার ছেলেকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আর এই কারণেই তিনি রৌদ্রকে ফোন করে বিভিন্ন তালবাহানা করে রাজি করিয়েছেন। রৌদ্র তার মায়ের কথায় রাজি হয়ে গেলেও মনে মনে আরশির কথা ভেবেই তার মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। যেখানে কিনা একদিনেই সে কতটা অস্থির হয়ে পড়েছিল চিঠি না পেয়ে সেখানে দুদিন কিভাবে কাটাবে। এই বয়সে কি তার এমন স্কুলের কিশোর ছেলেদের মতো পাগলামো মানায়? আর এমন অস্থিরতাই বা কেন? শুধুই কি এই চিঠির জন্য? জীবনের প্রথম চিঠি আদান প্রদান করছে তাই? নাকি অন্য কিছু? রৌদ্র নিজের মনে হাজারো প্রশ্ন করে তার উত্তর না পেয়ে খানিকটা গম্ভীর হয়ে গেল। হাতের চিরকুটটা রেখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেই নীল রঙের কাগজ নিয়ে লিখতে বসেছে। আজ অদ্ভুত এক ইচ্ছে জাগল নীল রঙের কাগজে চিরকুট লেখার। তাই ইচ্ছেটা আজই পূরণ করে ফেলতে চাইছে রৌদ্র। প্রিয় রুদ্রাণী, অধিকার খাটাচ্ছি নাকি অনুরোধ করেছি জানি না, তবে রৌদ্রের শহরে যেহেতু রুদ্রাণীর আগমন ঘটেছে সেহেতু রুদ্রাণীর উপর একটু আধটু অধিকার খাটানোটা আমার কাছে অস্বাভাবিক কিছু বলে মনে হচ্ছে না। রুদ্রাণীর উপর রৌদ্রের অধিকার থাকবে এটাই কি স্বাভাবিক নয়? আপনার কি মনে হয়? বিদ্রু ময়না পাখির নাম রাখার কারণটা না হয় এখন অজানাই থাক। সব কিছু জানা হয়ে গেলে মানুষের আগ্রহ কমে যায়। আমি চাচ্ছি আপনার এই ভয়ঙ্কর কৌতূহলটা বজায় থাকুক, তার সাথে কিছু জানার আগ্রহটাও থাকুক। আশা করছি অপেক্ষা করবেন রৌদ্রের রুদ্রাণী। ইতি। রৌদ্র। চিরকুটটা লিখে একনজর দেখে নিল রৌদ্র। তারপর ভাঁজ করে বারান্দায় গিয়ে ছুঁড়ে মারল পাশের বারান্দায়। কিছুটা সময় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরশি আর কাসফিয়ার চেঁচামেচি শোনা যাচ্ছে স্পষ্টভাবে। হয়তো কিছু একটা নিয়ে কাড়াকাড়ি করছে তারা দুজন। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে পড়ল তার গন্তব্যের উদ্দেশ্যে। এই গরমে দিনের বেলা জার্নি করার থেকে রাতের সময়টাই তার কাছে স্বস্তির মনে হলো, তাই আজ রাতেই বেরিয়ে পড়েছে তার বাসার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ধরে পাখির চেঁচামেচির শব্দে আরশির ঘুম আজ তাড়াতাড়ি ভেঙে গেল। কৌতূহল নিয়ে বারান্দায় আসতেই দেখল পাখির খাঁচাগুলো নড়ছে। খাঁচায় পানি রাখার পাত্র থেকে পানি পড়ছে। আর পাখির খাবারগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরশি ভ্রু কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে এক একটা জিনিস। মনে হচ্ছে এই মাত্র এখানে কেউ এসে গেছে। অগোছালো ভাবেই পাখির খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েই চলে গেছে। তবে কি সে মানুষটাই চিঠির মানুষ ছিল? কিন্তু এত অগোছালো ভাবে কাজ করেছে কেন? ব্যস্ততায় নাকি তার কাছ থেকে পালানোর জন্য? আরশি নিজের ভাবনাগুলো বাদ দিয়ে মেঝেতে চিরকুট খুঁজতে লাগল। খানিকটা সময় খোঁজার পর গোলাপ গাছের ডালে নীল রঙের কাগজ দেখে আরশির চোখ বিস্ময় গোলাকৃতি হয়ে গেল। আজ নীল চিরকুট পেয়ে খুব অবাক হলো আরশি। নীল রঙের চিরকুট দেখেই কেমন যেন উত্তেজনা কাজ করছে তার মনে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা নিয়ে পড়তে লাগল। আজ চিরকুটের প্রতিটা লাইনে পড়েই মুগ্ধ হলো আরশি। একটা মানুষ এই ছোট্ট একটা চিরকুটও এত সুন্দর করে গুছিয়ে লেখে কিভাবে? কয়েক লাইনেই যেন হাজার হাজার কথা প্রকাশ করেছে। আরশি মুগ্ধ হয়ে চিরকুটের দিকে তাকিয়ে আছে। আচমকা পাশের বারান্দা থেকে দরজা খোলার শব্দে আরশি চমকে উঠল। চিরকুট থেকে চোখ তুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পাশের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটার দিকে। শ্যামবর্ণ গায়ের রং, গালে চাপ দাড়ি, ডাগর ডাগর চোখগুলোতে মেয়েদের মতো বড় বড় ঘন পাপড়ি। গায়ে নীল রঙের শার্ট জড়ানো। দেখতে তার থেকে 2-1 বছরের বড় মনে হচ্ছে।
আরশি তার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থেকেই বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে চিরকুট লিখেছেন? আরশির কথায় নির্বাণ সামনের বারান্দার দিকে তাকালো। নির্বাণ চোখগুলো ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আরশির দিকে। ডান হাত দিয়ে মাথা চুলকে কিছুটা অপ্রস্তুত হয়ে একটা কৃত্রিম হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি চিরকুট লিখেছিলাম। আপনি কি তাহলে আমার সেই চিঠির পাঠিকা? আরশি নির্বাণকে এমন বিচলিত হতে দেখে একটা মুচকি হাসি দিয়ে মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ জানালো। চলবে।